তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ডেমো ক্লাস নিয়ে। ক্লাস 7-এর মুঘল যুগ। ক্লাস 7-এর মুঘল যুগ, এটা একটা ডেমো ক্লাস হতে চলেছে। এটা কোনো লং ভিডিও নয় বা লং পুরোপুরি কোনো অন্য কোনো ক্লাস নয়, ঠিক আছে? শুধু এটা একটা ডেমো ক্লাস। মুঘল যুগ, এই মুঘল যুগের পুরোটাও হবে না, শুধু একটা পার্ট হবে, সেটা হচ্ছে বাবরের পার্টটা। শুধু বাবরের পার্টটা হবে। মুঘল যুগ, এই মুঘল যুগ যে জিনিসটা আছে, এই মুঘল যুগ কোনখান থেকে এলো, কিভাবে এলো, আমরা সেইগুলো আগে জানবো। তারপর আমরা মেন পার্টে ঢুকবো, ঠিক আছে? মুঘল যুগ, এই মুঘল যুগ হচ্ছে দিল্লিতে যেমন সুলতান যুগ ছিল, সুলতানি যুগ, দিল্লি সুলতানি যুগ, ঠিক সেরকমই মুঘল একটা যুগ। দিল্লি সুলতানরা যেমন বাইরে থেকে এসেছিল, এসে ভারতবর্ষে রাজ করেছে, মুঘলরাও ঠিক সেরকমই বাইরে থেকে ছিল, বাইরে থেকে এসে আমাদের ভারতবর্ষে রাজ করে গেছে, ঠিক আছে? এবার আমরা আগে জেনে নিই যে মুঘল কোথাকার ছিল, কোথায় ছিল, কারা এনেছে মুঘলটাকে, এগুলোকে জানতে হবে আমাদেরকে। তারপর আমরা অন্য দিকে যাচ্ছি। যেমন হচ্ছে মুঘল, এই মুঘল যে আছে, এই মুঘলরা মেনলি বসবাস করতে হচ্ছে মধ্য এশিয়া। আমাদের ভারত হচ্ছে, আমরা কি জানি, ভারত কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া মহাদেশের অন্তর্গত। তাহলে ধরো এটা হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে? এই দিকটা আরো আছে, এই যে এই এলাকাটাতে আছে, যে এই এলাকাটাতে আছে, এই ধরে নিচ্ছি এই এলাকাটা মধ্য এশিয়া। এই মধ্য এশিয়াতে বসবাস করতো কারা? মুঘলরা বসবাস করত। এবার মুঘলরা কোনো একটা সম্প্রদায় নয়, প্রথম এই সম্প্রদায়টা তৈরি করা হয়েছে। এই সম্প্রদায়টাকে পুরোপুরি হাতে করে তৈরি করা হয়েছে। কিরকম তৈরি করা হয়েছে? এই সম্প্রদায়টা আগে বসবাস করতো এই মধ্য এশিয়াতে, এখানে বসবাস করতো দুটো সম্প্রদায়ের লোকেরা। একটা ছিল হচ্ছে মঙ্গল, আর একটা হচ্ছিল কি তুর্কি। এই দুটো যে সম্প্রদায় আছে, এই দুটো সম্প্রদায় এই মধ্য এশিয়াতে বসবাস করত, ঠিক আছে? এবং এরা দিন রাতে খুব মারামারি করতো, প্রচন্ড পরিমাণ মারামারি করতো। সে কি বলবো, মারামারির শেষ নেই। যখন এরা মারামারি করে করে দুজনের মধ্যে হাঁপিয়ে গেল, ঠিক সেই সময় এরা নিজেদের মধ্যে ঠিক করলো, আর নিজেদের মধ্যে মারামারি না করে নিজেদের মধ্যে সম্পর্কটাতে ভালো হয় সেরকম চেষ্টা করার, ঠিক আছে? এই চেষ্টা করার দিকটাতেই বেশি লক্ষ্য দিয়েছিল এরা। এবং এই যে কি বলবো, এই যে লড়াইটা শেষ করার যে চিন্তা ভাবনা, এখান থেকে উদ্ভব হয়েছে মুঘলদের, ঠিক মুঘলদের, ঠিক আছে? এবার দেখো, মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ এবং তুর্কিদের নেতা হচ্ছে তোমার কি তৈমুর লং, ঠিক আছে? তৈমুর লং, চেঙ্গিস খাঁ মঙ্গলদের নেতা, তৈমুর লং তুর্কিদের নেতা। এই দুজন নেতা পরস্পরের সঙ্গে কি করলো? মেলবন্ধন করার চেষ্টা করলো। কি করে মেলবন্ধন চেষ্টা করলো? এর ছেলে ওর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে, ঠিক আছে, এর ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দিয়ে যুদ্ধটাকে থামিয়ে দিয়ে সম্পর্ক স্থাপন করলো। এবার আমরা জানবো কার ছেলে কার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার দেখো, এই যে তুর্কি যে আছে, এই যে তুর্কির নেতা হচ্ছে তৈমুর লং, ঠিক আছে? তৈমুর লং, এবং হচ্ছে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁয়ের মেয়ে হচ্ছে কুতুল নিগম খানম, এবং তৈমুর লং এর ছেলে হচ্ছে তোমার কি অমর শেখ মির্জা, ঠিক আছে? এই দুজনকে বিয়ে দেয়া হলো। বিয়ে দেয়া হওয়ার পর এদের মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হয়েছে, সেই সন্তানের নাম হচ্ছে বাবর। এবং এই বাবর থেকেই কাজ শুরু হচ্ছে মুঘল, ঠিক আছে? বাবর থেকে মুঘল শুরু হচ্ছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তাহলে
এই বাবরের শরীরে দুই বংশের রক্ত বইছে, এক নম্বর হচ্ছে মঙ্গলদের রক্ত বইছে, 2 নম্বর হচ্ছে তুর্কিদের রক্ত বইছে। ঠিক আছে, এখান থেকেই মুঘল সাম্রাজ্য শুরু হচ্ছে। এবার প্রথমে আমরা আসি বাবর। এই বাবর কথার অর্থ কি? বাবর কথার অর্থ হচ্ছে বাঘ। বাঘ কি বলা হতো? বাঘ বলা হতো বাবরকে। বাবর কথার অর্থ কি? বাঘ। এবার হচ্ছে যে বাবরের জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1483-তে বাবরের জন্ম হয়। তাহলে কত খ্রিস্টাব্দে? 1483-তে জন্ম হয়। কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? উজবেকিস্তানে। বর্তমানে যেখানে উজবেকিস্তান, সেই উজবেকিস্তানে কি হয়েছিল? বাবরের, বর্তমানে যেখানে উজবেকিস্তান, সেই উজবেকিস্তানে এই বাবরের কি হয়েছিল? জন্ম হয়েছিল। কত খ্রিস্টাব্দে হলো তাহলে? 1483 খ্রিস্টাব্দে বাবরের জন্ম হলো। এবং এই বাবরের যখন জন্মগ্রহণ করে সেই সময় তার বাবা অমর শেখ মির্জা কি হয়েছিল? মারা গিয়েছিল। অমর শেখ মির্জা মারা গিয়েছিল। এবং এই অমর শেখ মির্জা মারা যাওয়ার পর এই তৈমুরলং যে তুর্কি নেতা, এই তুর্কি নেতা তৈমুরলংয়ের এটা মাথায় চাপ পড়ে গিয়েছিল যে এবার আমি যদি চলে যাই, এবার আমার পর আমার সাম্রাজ্যটাকে কে দেখবে? ঠিক আছে, কে দেখবে? তখন এই তৈমুরলংয়ের খুব কি বলে মাথায় চিন্তা এসে গিয়েছিল। এবং এই চিন্তা করতে করতে 1492 খ্রিস্টাব্দে কি হয়েছিল? তৈমুরলং মারা গিয়েছিল। তৈমুরলং কি হয়েছিল? মারা গিয়েছিল। এবং এই তৈমুরলং মারা যাওয়ার পর ঠিক পরের বছরই কত খ্রিস্টাব্দে? 1493 সালেতেই কি ছিল? বাবর সিংহাসনে বসছিল। কোথায় সিংহাসনে বসছিল? ফারগানা, যেখানে তৈমুরলং রাজত্ব করতো, এই ফারগানাতেই কি হচ্ছিল? সিংহাসনে বসছিল কে? বাবর। মাত্র কত বছর বয়সে? 12 বছর বয়সে। মাত্র 12 বছর বয়সে। 12 বছর বলতে কিরকম? এখন বর্তমানে যে 5 কিংবা 6-এ পড়ে যারা, সেই এজটা আছে, সেই এজটাতে হচ্ছে 12 কিংবা 12, 11, 13 এই সময়টা। ঠিক আছে, সেরকম সময়তে বাবর কি হয়েছিল? বাবর রাজত্ব করেছিল সেই সময় 12 বছর বয়সে। এবার সে রাজা হলো। রাজা হওয়ার পর তার প্রথম যুদ্ধ হচ্ছে বা প্রথম আক্রমণ হচ্ছে 1501 খ্রিস্টাব্দে। এই 1501 খ্রিস্টাব্দে কোথায় আক্রমণ করেছিল? সামারকার। প্রথম যুদ্ধ হচ্ছে তোমার কি? 1501-এতে কোথায়? সামারকার 1501 খ্রিস্টাব্দে আক্রমণ করতে যায় এবং কি হয়েছিল? হেরে গিয়েছিল। বাবর হেরে গিয়েছিল। আবার পরের বছর গিয়েছিল 1502 খ্রিস্টাব্দে গিয়েছিল, তাতেও কি হয়েছিল? হেরে গিয়েছিল। এবং হেরে যাওয়ার সময় হেরে গেছে, ঠিক আছে। এবং এই যে সময়টা 1502 থেকে 1503 এই সময়কালটা আছে, এই সময়কালটা বাবরের যেসব আত্মীয় গুলো ছিল, সেই আত্মীয় গুলো প্রচুর পরিমাণে বাবরের পিছনে লেগেছিল। সেই জন্য বাবর এই পিছনে লাগার হাত থেকে বাঁচার জন্য, এখানে হচ্ছে কাবুল, আফগানিস্তানের রাজধানী, এই কাবুলেতে কি এসেছিল? চলে এসেছিল। কত খ্রিস্টাব্দে? 1504 খ্রিস্টাব্দে কি হয়েছিল? কাবুলে চলে গিয়েছিল। এবং এই কাবুলে আসার পর এইখানের মানুষেরা, মানে কাবুলের মানুষেরা এই বাবরকে একটা উপাধি দিয়েছিল, সেটার নাম হচ্ছে বাদশাহ বা বাদশাহ। এই বাদশাহ এবং বাদশাহ কথার অর্থ হচ্ছে প্রকৃত শাসক বা মেন শাসক। ঠিক আছে, প্রকৃত শাসক বলতে যারা কারা? যারা যারা সাম্রাজ্যের লোকগুলোকে ভালো করে দেখে, ঠিক আছে, তাদের দুঃখে দুর্দশায় পাশে গিয়ে দাঁড়ায়, তাদেরকে বলা হয় কি? প্রকৃত শাসক বলা হয়, অন্যদেরকে নয়। ঠিক আছে, এবং এই জন্য কাবুলের লোকেরা 1504 খ্রিস্টাব্দে বাদশাহ উপাধি দিয়েছিল, বাবরকে দিয়েছিল। এবং এই বাদশাহ উপাধিটা নেওয়ার আগে আর একটা জিনিস আছে যেটা মুঘলরা খুব বিশেষ করতো, যে সার্বভৌমত্ব বলতে কি? যেই জায়গাটাতে রাজ করছে সেই জায়গাটাতে যে পুরোপুরি রাজ করবে।
ঠিক আছে। এই পুরোপুরি রাজ করার পর, মানে কাবুলটাকে পুরোপুরি রাজ করার পর সেখানকার কাবুলের লোকেরা তার আবভাব দেখে, ভালো দেখে তাকে কি করেছিল, বাদশাহ উপাধি দিয়েছিল। ঠিক আছে। এবার এই 1904 খ্রিস্টাব্দের পর আস্তে আস্তে কি হয়েছিল, বাবর আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। বড় হতে হতে তার অনেকগুলো যুদ্ধ আছে, মাঝখানে অনেক ছোটখাটো যুদ্ধ আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এবার অনেক বড় বড় যুদ্ধগুলো যেগুলো সামনে আছে সেগুলো হচ্ছে মেন মেন যেগুলো আছে সেগুলো হচ্ছে পানিপথ, পানিপথ, খানুয়ার, চান্দেরি, আর এটা কি, ঘরঘরা, ঘরঘরা। ঠিক আছে। এটা হচ্ছে তোমার কত, 1526, 27, 1528, 1529। ঠিক আছে। এই পরপর যে 4টে সালে এই যুদ্ধ করেছিল, এইগুলো হচ্ছে মেন তার যুদ্ধ। সব থেকে বেশি পরিমাণ মেন যুদ্ধ হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে। এবার হচ্ছে এই যুদ্ধটা পানিপথ। পানিপথটা বলে দিই ভারতবর্ষের কোথায়। পানিপথটা হচ্ছে এইখানটা হচ্ছে হরিয়ানা, এই জায়গাটা হচ্ছে হরিয়ানা, এই 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 জায়গাটাতে কি হয়েছিল, এই হরিয়ানার এই জায়গাটাতে হচ্ছে পানিপথ, এই জায়গাটাতে যুদ্ধ হয়েছিল। এবার অনেকে বলবে, স্যার এইখানটাতে কেন যুদ্ধটা হলো, আরো তো ভারতবর্ষে জায়গা আছে, বা ভারতবর্ষে জায়গা আরো আরো বাইরে জানার জায়গা আছে, তাহলে এই জায়গাটাতেই কেন হলো। ঠিক আছে। বাবর জানতো যে যদি আমাকে বড় শাসক হতে হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে ভারতকে দখল করা। ভারতকে দখল করতে পারলেই আমি সব থেকে বড় শাসকের মর্যাদা পেয়ে যাব। ঠিক আছে। সেই জন্য ভারতকে আমাকে দখল করতে হবে, এবং সেই ভারতকে দখল করার উদ্দেশ্য নিয়েই কাবুল থেকে ভারতের দিকে রওনা দিল বাবর। কিন্তু বাবর তো জানতো নি যে এইখানে দিল্লিতে বা গোটা ভারতবর্ষ তখন রাজ করছে দিল্লি সুলতান সাম্রাজ্য, লোদি বংশ। সেই লোদি বংশের রাজা হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি বাবরকে এমনি এমনি তার গদি ছেড়ে দেবেনি। ঠিক আছে। এমনি এমনি তাকে রাজা করে দেবেনি। সেই জন্য বাবর কি করলো, এই ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ করতে লাগলো। কি যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে। এই যুদ্ধে বলা হয়েছিল যে জিতবে সে পরবর্তী ভারতের দায়ভার বা রাজত্ব সে সামলাবে, এবং এই রাজত্ব সামলানোর সময় ইব্রাহিম লোদি কি হয়েছিল, হেরে গিয়েছিল, এবং বাবর কি হয়েছিল, জিতে গিয়েছিল। এরপর থেকেই পানিপথের প্রথম যুদ্ধের পর থেকেই ভারতে বাবর ঢুকে পড়ে এবং আস্তে আস্তে করতে লাগলো, রাজত্ব করতে শুরু করলো। এবার আসি খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল। এই খানুয়ার যুদ্ধ যখন হয় তখন কাদের মধ্যে হয়েছিল, খানুয়ার যুদ্ধ হয়েছিল হচ্ছে রানা সংগ্রাম সিং, রানা সংগ্রাম সিং। এই রানা সংগ্রাম সিং কি ছিল, রাজপুত ছিল, সম্প্রদায় রাজপুত ছিল, এবং বাবর কি ছিল, মুসলমান, আর রাজপুত হচ্ছে হিন্দু। ঠিক আছে। এই দুখানা হিন্দু এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই জন্য খানুয়ার যুদ্ধকে কি বলা হচ্ছে, খানুয়ার যুদ্ধকে ধার্মিক যুদ্ধ বলা হয়। এই জন্য এই খানুয়ার যুদ্ধে জয়লাভ করেছিল হচ্ছে বাবর, জয়লাভ করে ফেলেছিল, এবং খানুয়ার যুদ্ধে জয়লাভ করার পর তিনি ভারতবর্ষে পুরোপুরি এন্ট্রি নিয়ে নেয়, মানে ভারতবর্ষে পুরোপুরি লাইসেন্স তিনি পেয়ে গিয়েছিলেন। কে পেয়েছিলেন, বাবর পেয়ে গিয়েছিল, যে পুরোপুরি ভারতবর্ষের রাজত্ব করার লাইসেন্স পেয়ে গিয়েছিল। এরপর আস্তে আস্তে চান্দেরি দুর্গ হলো, তারপরে ঘরঘরা যুদ্ধ হলো এত খ্রিস্টাব্দে। এবার এখানে একটা জিনিস আছে যে এতগুলো যুদ্ধ হয়েছিল বা এতগুলো সাল হয়েছিল, আমরা কি করে মনে রাখবো, কি করে, সেটা হচ্ছে একটা মনে রাখার সঠিক আছে যে পানিপথে বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়। বাবর পানিপথ খেয়ে খানোয়ার চান্দেরি ঘুমায় ঘরগড়া। বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়,
এই যে এটা এটা মুখস্থ করে নেবে, এখান থেকে মুখস্থ করে নিলেই কি কি যুদ্ধ হয়েছিল মেন মেন সেগুলো বুঝতে পেরে যাবে। এখানে আর অন্য কোনো কিচ্ছু নেই, ঠিক আছে, আর অন্য অন্য কোনো কিচ্ছু নেই। এবং বাবর বাবর 1529 লাস্ট জয় করলো, এবং 1530 খ্রিস্টাব্দে বাবর কি হয়েছিল, মারা গিয়েছিল। বাবর মারা গিয়েছিল, ঠিক আছে। বাবর কাবুলে গিয়ে কাবুলে নয়, কোথায় মারা গিয়েছিল বেশ একটা, হ্যাঁ তিনি মারা গিয়েছিলেন দিল্লি, আগ্রায় মারা গিয়েছিলেন, আগ্রায় তিনি মারা গিয়েছিলেন। এবং এর কবরটা কোথায় আছে, কাবুলে রাখা হয়েছে। আর একটা জিনিস বলে দিই, বাবর এত কিছু হয়েছে, এই এত কিছু যখন তিনি করতেন এবং তিনি একটা বইতে লিখে রাখতেন তার আত্মজীবন হিসাবে, সেই আত্মজীবনের নাম হচ্ছে তুজুক ই বাবরি, তুজুক ই বাবরি। এই বাবরিটা এটা কি ভাষায় লেখা, এটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা, এটা ফার্সি ভাষায় লেখা। এবং এই ফার্সি ভাষায় নিজে একমাত্র নিজে লিখেছিলেন। আর এই বাবরকে কি বলা হতো, ভাগ্যবান রাজা বলা হতো। কি বলা হতো, ভাগ্যবান রাজা বলা হতো। কদের, মুসলমানদের মুঘলদের ভাগ্যবান রাজা বলা হতো, বাবরকে বলা হতো। আর হচ্ছে বাবরের আমলে কি চাষ শুরু হয়েছিল, গোলাপ চাষ, গোলাপ, কারণ তিনি গোলাপ ফুলটা খুব তিনি ভালোবাসতেন, সেই জন্য তিনি তার আমল থেকে গিয়েছিল গোলাপ চাষ শুরু হয়েছিল। ঠিক আছে, আজ পর্যন্ত এখানেই।